আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। দর্শক, আমি রয়েছে একটি ঢ্যাঁড়সের ক্ষেতে, অর্থাৎ ভেন্ডির জমিতে। তো দর্শক, আজকে আমরা এই খরিফ ওয়ানে ভেন্ডি চাষের উপরে, অর্থাৎ ঢ্যাঁড়স চাষের উপরে A to Z ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা যদি দেখেন তাহলে খরিফ ওয়ানে, অর্থাৎ এখন যে ঢ্যাঁড়সটা উঠতেছে, সবে ওটা শুরু হয়েছে গত 3-4 দিন ধরে। আজকে মার্চ মাসের 12 তারিখ 2025 সাল। তো এই মার্চের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 7 তারিখের পর থেকে অল্প স্বল্প করে ঢ্যাঁড়স ওঠা শুরু হয়। তো এইটা ঢ্যাঁড়সের আমরা বলে থাকি খরিফ ওয়ান সিজনের ঢ্যাঁড়স। এরপরেও লাগানো হয় আর একটা ঢ্যাঁড়স, সেটা হচ্ছে খরিফ 2 সিজনের জন্য। ওইটাকে অনেকে বলে আষাঢ়ি, মানে আষাঢ় মাসের ওই দিকে ঢ্যাঁড়সের বীজটা বপন করতে হয়। ওটা নিয়েও একটু কথা বলবো, তবে আজকে মূলত আলোচনা করব খরিফ ওয়ান। খরিফ ওয়ানের যে ঢ্যাঁড়স চাষ, এর বীজ বপন, রোপণ, গাছের পরিচর্যা কেমন ধরে, বাজার দর, জাত, জমি ইত্যাদি সব কিছু নিয়েই কথা হবে, আলোচনা হবে। যদি আপনাদের সময় থাকে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা ঢেঁড়স চাষে আগ্রহী আছেন তারা আশা করি এই ভিডিও থেকে ভালো একটি ধারণা পাবেন আপনারা। তো দর্শক, এটা আমাদের একটি ক্ষেত। আমাদের এরকম মোট 4টা ক্ষেতে এবার ঢেঁড়স চাষ করা হয়েছে। তার মধ্যে এই ক্ষেত্রে ঢেঁড়স আজকে প্রথম উঠানো হচ্ছে। আরও 3টা জমিতে আছে ঢেঁড়স, সেগুলো ওটা শুরু হবে আরও 10 দিন পর থেকে। ওইগুলো একটু নাবি, এটা একটু আগাম করা হয়েছিল, জমিটা আগে বীজ বপন করার সুযোগ হয়েছিল। তো দর্শক, প্রথমে বলে রাখি, এইবার রমজান চলছে, তারপরেও ঢেঁড়সের বাজার খুবই হাই বলতে বিগত কোনো সময় যে অ্যাট ফার্স্টে ঢেঁড়স উঠালে এত চাহিদা বা এত দাম ছিল না। এবারই প্রথম দেখা যাচ্ছে যে 4000 টাকা মন, অর্থাৎ 100 টাকা কেজি, 90 থেকে 100 টাকা কেজি ঢেঁড়স এখন মুলাডুলি আড়তে বিক্রয় হচ্ছে। দর্শক, আমি রয়েছি, এটা আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামের যে মাঠ, এই মাঠে রয়েছে। এই যে 3জন শ্রমিক ঢেঁড়স উঠাচ্ছে, কীভাবে ওঠায় এগুলো নিয়েও কথা বলবো। আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো দর্শক, এই ঢেঁড়স খরিফ ওয়ানের ঢেঁড়সটা চাষ করার জন্য প্রথমে আপনার ডিসেম্বর মাসে জমিটা প্রস্তুত করতে হয়। তো ডিসেম্বর মাসে জমি প্রস্তুত করতে হয়, জমিটা 2-3টা, কমপক্ষে 3টা, প্রথমে 2টা চাষ দিয়ে একটু ফেলে রাখতে হয়, তারপরে আরেকটা চাষ দিয়ে জমিটা মই দিয়ে সমান করতে হয়। এই সময় টিএসপি সার আপনার বিঘায় 20 থেকে 30 কেজি করে টিএসপি সারটা দেওয়া যায়। এবং আপনারা যারা জৈব সার দিতে চান তারাও এই সময়, অর্থাৎ শেষ চাষের সময় আপনারা জৈব সার বিঘায় 10 মণ 20 মণ হারে দিতে পারবেন, দিলে ভালো হবে। যদি দুইটাও না দেন তাও সমস্যা নাই, পরেও সার দেওয়া যায়। তো যদি শেষ চাষে আপনারা টিএসপিটা দেন তাহলে দিবেন, যদি না দেন তাহলে জমি প্রস্তুত করে মইটয় দিয়ে এবার হচ্ছে আপনার জমির ঢেঁড়সের বীজটা আপনার বপন করে দিতে হবে। বপন বলতে আমরা সারিবদ্ধ, এই যে দেখতে পাচ্ছেন সারি, এই সারিবদ্ধভাবে নাংলে দিয়ে, অর্থাৎ টানার, সারি টানার যে জিনিস রয়েছে, যে যন্ত্রপাতি রয়েছে, সেটা দিয়ে সারি টেনে এর ভেতর দিয়ে বীজটা দিয়ে দিতে হয়। বীজ দেওয়ার পরে বীজটা ঢেকে দিতে হয়, হাত দিয়ে বা পা দিয়ে অথবা মই দিয়ে বীজটা ভালো করে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পরে পানি সেচ দেওয়া হয়। পানি সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 10 দিন পরে, যেহেতু ওই সময়টা ডিসেম্বর মাস থাকে, তো বীজ বের হতে একটু সময় লাগে। তো 1 সপ্তাহ পর থেকে বীজ বের হওয়া শুরু হয়। বীজটা বের হওয়ার পরে যখন ফুল বের হয়ে যায় তখন পচনের বীজটা দিতে হয়, মানে গোড়ায় পচন লাগে। তো গোড়া পচনের জন্য বিভিন্ন ধরনের বিষ বলতে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। তো এর মধ্যে আমরা নাটিভ স্প্রে করা হয়, টেবুকোনাজল, এরপরে হচ্ছে আপনার পপিকোনাজল, ডাইফেনোকোনাজল, কার্বনডাজিম, ম্যানকোজেব, এরকম। এছাড়াও আপনার অ্যাজোস্টোবিন,
এগুলো বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে ভালো মানের, এইগুলো স্প্রে করতে হয়। স্প্রে করার পর গাছ এরকম স্প্রে 2টা স্প্রে দিলে মোটামুটি ছত্রাক গোড়া পচনটা রোধ হয়। এরপর গাছ যখন একটু বড় হয় তখন দেখা যাচ্ছে যদি সাদামাছি অ্যাসিড লাগে তাহলে অ্যামিটা ক্লোরোফিড স্প্রে করতে হয়। এরপরে দ্বিতীয় সেচের সময় হালকা করে কিছু ড্যাফ সারটা এবং টিএসপি সারটা ছিটায় দিয়ে পানি সেচ দিতে হয়। দেওয়ার পরে এইভাবে 2টা সেচ চলে গেলে এরপরে গাছে আপনার মোটামুটি দেখে ছত্রাকনাশক কিছু নর্মাল কীটনাশক এগুলো স্প্রে করতে হয়। খুব বেশি স্প্রে প্রয়োজন হয় না, কীটনাশক ছত্রাকনাশক খুব বেশি লাগে না ঢেঁড়সে বা ভেন্ডিতে। তো এইগুলো স্প্রে করার পরে আপনার 3 নম্বর সেচে এসে আপনার রাসায়নিক সার আরও অন্যান্য যেগুলো আছে এবং অনুখাদ্য সমৃদ্ধ সার ওগুলো দিয়ে দেওয়া যায়, মানে দস্তা, ম্যাগনেসিয়াম, বোরন এগুলো দিয়ে দিলেন। এবং একদিন পরে অথবা একদিন আগে টিএসপি, এমওপি, ড্যাপ এগুলো দিয়ে দিলেন, জিপসাম দিয়ে দিলেন, সালফার দিয়ে দিলেন। এগুলো মোটামুটি দিয়ে তাহলে রাসায়নিক সারের ডোজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এরপর থেকে গাছে দেখা যায় 2 মাস বয়স হয়ে গেলে আপনার ফুলের কলি মোটামুটি অনেকটা বড় হয়ে যায়। দেখা যায় যে আপনার মার্চ মাসের শুরুতেই ফুল ফোটা শুরু হয়ে যায়, যেগুলো এই ডিসেম্বরে লাগানো হয়। তো ফুল ফোটার পরে স্প্রেগুলো একটু বেশি দিতে হয়। আপনারা কিছু পিজিআর স্প্রে করা যায় এবং ছত্রাকনাশক, কীটনাশক, লেদা, বিশেষ করে ডগা ছিদ্রকারী যে কীট আছে সেটার জন্য কীটনাশক স্প্রে করতে হয়। এরপরে যে ভেন্ডি ওঠা শুরু হয়। এইবার বাজারটা বললাম অনেক ভালো, তো কতদিন ভালো থাকবে জানি না, তবে এখন যারা উঠাচ্ছে তাদের অনেক ভালো বাজার পাচ্ছে। এখন বলি যে আমরা কি জাতের ঢেঁড়স চাষ করা হয়। আমাদের এইদিকে বেশিরভাগ কালিয়া যে 62 ঢেঁড়স আছে ওইটাই বেশি লাগানো হয়, এবং অনেকে আবার কালিয়া 62-র প্যাকেট বীজ সরাসরি লাগায়, অনেকে প্যাকেট বীজ থেকে একবার বীজ রাখে এক সিজন, তারপরে সেই বীজটা দিয়ে নিজেরাই আবার লাগায়। যেহেতু হাইব্রিড, এই জন্য একবার হাইব্রিডের বীজ লাগিয়ে সেখান থেকে ঢেঁড়স খেয়ে বীজ রেখে পরের বার ওইটা আর একবার করা যায়, ফলন মোটামুটি ভালো হয়। কিন্তু এরপরে লাগালে ফলন কমে যায়, যেহেতু হাইব্রিডের ধরনটা এরকম আস্তে আস্তে ওই একই বীজ ব্যবহার করলে তার মাতৃগুণ বজায় থাকে না। তো কালিয়াটা বেশি লাগানো হয়, এছাড়া আরও অন্যান্য অনেক জাতি লাগানো হয়, তো সবই হাইব্রিড। এছাড়াও দেশাল একটা দেশীয় ভেন্ডি ছিল, ওইটাও একসময় প্রচুর ফলনও হতো এবং প্রচুর চাষ হতো, কিন্তু ওই ঢেঁড়সটা তুলনামূলক আপনার একটু মোটা হয়, ঢেঁড়সের সাইজটা তুলনামূলক একটু মোটা হয় আর এরকম একটু সাদা ধরনের হয়। এই জন্য ওই ঢেঁড়সটা এখন বাজারের দামটা একটু কম, চাহিদা কমের কারণে ওটা এখন আর চাষ হয় না। আর এই কালিয়া ভেন্ডিটা অনেক চিকন হয়, লেডিস ফিঙ্গার, মানে লোকের মধ্যে চিকন হয়, কালো হয়, এই জন্য এই জাতটাই এখন বেশি লাগানো হয়। তো হাইব্রিড আরও জাত আছে, ওগুলো মোটামুটি ভালো, ওগুলো লাগানো হয়, তবে কালিয়াটা বেশি লাগানো হয়। আর শ্রমিক যে ওঠানোর বিষয়টা, এর মধ্যে আগাছা আপনার আগাছা নিড়ানি দিতে হয় কমপক্ষে 2 বার, জমি কুবায় দিয়ে, এই যে সারের ভিতর দিয়ে কুবানো দিতে হয়, কুবায় দিয়ে, আর গাছের ভিতর দিয়ে যে আগাছা হয় সেগুলো নিড়া দিতে হয়। এভাবে কমপক্ষে 2 বার দিতে হয়, অনেকে 3 বারও নিড়ানি দিতে হয়। আর এই যে ওঠানোর ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে এটা হচ্ছে কেজি হিসাবে ওঠানো হয় বা মন হিসাবে ওঠানো হয়। এটা কোনো ডে লেবার হিসাবে নয়, কেজি হিসাবে আপনার হয়তো 2 টাকা কেজি বা 3 টাকা কেজি, যখন ফলন কমে যায় তখন হয়তো আরেকটু বেশি, এইভাবে তারা উঠিয়ে দেয়। তো এইভাবেই মূলত আমাদের এই সাইডে ঢেঁড়সের চাষ হয়। আর আমাদের মোলাডুলিতে, অর্থাৎ এটা পাবনার মধ্যে, পাবনার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়ন, সেই মোলাডুলিতে প্রচুর বড় একটা আড়ত আছে, সেখানে সিম এবং ঢেঁড়সের জন্য খুবই বিখ্যাত। তো সেই আড়তে মূলত বিক্রি হয়।
আমাদের এই দিককার সমস্ত ঢ্যাঁড়স এবং সিম যেগুলো চাষ হয় সেগুলোও ওই আড়তে বিক্রয় করা হয়। তো দর্শক, এই যে মোটামুটি একটি ভালো ধারণা বা A to Z একটি ঢ্যাঁড়সের চাষের উপরে একটি ভিডিও দিলাম। যদি দীর্ঘায়িত হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা চাষে আগ্রহী আছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় উপকৃত হবেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।